শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ৪৩তম বিসিএস এ ২৬৭ জনকে বাদ দেয়া নিয়ে যা বললেন সার্জিস আলম। এরপর জানিয়ে দেব খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় মিডিয়ার বিভ্রান্তিকর রিপোর্ট। আরো জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা, অতিথি ডিসি, এসপি, বিএনপি ও জামায়াত নেতা। এদিকে মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলল ভারত। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ৪৩তম বিসিএস এ ২৬৭ জনকে বাদ দেয়া নিয়ে যা বললেন সার্জিস আলম। ৪৩তম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশন হয়েছে। এতে মোট ২৬৭ জন বাদ পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি লেখেন, সাধারণ সম্পাদক সার্জিস আলম, ৪৩তম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশন হয়েছে। ১৬৮ জনকে এই ধাপে বাদ দেওয়া হয়েছে। একম ও দ্বিতীয় ভেরিফিকেশন মিলে মোট বাদ পড়েছে ২৬৭ জন। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট, অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে। আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ পরিবার ব্যতীত অন্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারোর জন্য এই প্রথম শ্রেণীর সরকারি ভালো চাকরি পাওয়া কঠিন বিষয় ছিল। একই ধরনের একটি চিত্র যদি এখন দেখা যায়, তাহলে পার্থক্যটা কোথায়? যে চাকরি প্রার্থী যে যদি নিজ যোগ্যতায় প্রিলিমিনারি রিটেন ভাইভা পাস করে সুপারিশ প্রাপ্ত হয় এবং তার যদি আগে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে তার বাবা, চাচা, মামা, নানার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন? আমি কি করব সেটা কি আমার চাচা নির্ধারণ করতে পারে? কিংবা আমার চাচা কি করবে সেটা কি আমি নির্ধারণ করতে পারি? একটা সময় পরে সবাইকে ব্যক্তিগত জীবন গোছাতে হয়। ইভেন আমার বাবার রাজনৈতিক মতাদর্শের সাথে আমার চিন্তা ভাবনা মিল নাও থাকতে পারে। তাহলে পরিবারের কোনো একজন সদস্যের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে অন্য একজন সদস্যকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্র পায় কিনা? সবচেয়ে বাজে ব্যাপার এবার হয়েছে, গোয়েন্দা সংস্থার অনেকে গিয়ে এবার ইউনিয়ন আর ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারির কাছে বিভিন্ন ক্যাডারের সুপারিশ প্রাপ্ত চাকরি প্রার্থীদের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা জানতে চেয়েছে। তার মানে সারা জীবন অর্ধভাষা করা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট এক মেধাবী তরুণ প্রায় ৩ বছর দিনরাত করে পড়াশোনা করার পর রিটেইন ভাইভা পাস করে ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হওয়ার পর কোনো এক ওয়ার্ড সভাপতি সেক্রেটারির মতামতের কাছে জিম্মি হয়ে যাবে। সে তার কর্ম নির্ধারণ করবে। তাহলে এত আয়োজনে কি দরকার ছিল? এই ভেরিফিকেশন তো তাহলে পিলির আগে থেকে হওয়া উচিত। তাহলে তার জীবনে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হতো না। খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় মিডিয়ায় বিভ্রান্তিকর রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা ইস্যুতে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে কলকাতা ভিত্তিক নিউজ পোর্টাল দ্য ওয়ার্ল্ড বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। আব্দুস সাত্তার জানান, দ্য ওয়ার্ল্ডে যে প্রতিবেদন প্রকাশ করেছে সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি। দ্য ওয়ার্ল্ডের সংবাদে বলা হয়, বিএনপি নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দিতে চায় তার দল বিএনপি। বাংলাদেশে ভিভিআইপি রাজনীতিকদের মধ্যে এখন তালিকার ১ নম্বরে আছেন বিএনপির নেত্রী। তার জন্য সর্বক্ষণ সরকারি নিরাপত্তা বরাদ্দ। তারপরও তার দল বিএনপি দলের তরফ থেকে বাড়তি নিরাপত্তা দিতে চায়। দলের হয়ে যারা নেত্রী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তাদের জন্য ওয়্যারলেস কেনা এবং সেগুলি ব্যবহারের জন্য পৃথক বেতার তরঙ্গ বরাদ্দের দাবি জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে বর্তমানে দেশের অন্যতম দলটি। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, তারা প্রথমে বাংলাদেশ টেলি নিয়ন্ত্রণ কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন বিএনপির নামে পৃথক বেতার তরঙ্গ বরাদ্দ করতে, যাতে প্রশাসনের পাশাপাশি দল ও নেত্রী নিরাপত্তার দিকে নজরদারি চালাতে পারে।
বাড়তি নিরাপত্তা বরাদ্দ করাও দলের উদ্দেশ্য। টেলি নিয়ন্ত্রণ কমিশন অবশ্য আর্জি খারিজ করে দিয়ে বলেছে, কোনো রাজনৈতিক দলকে এ ধরনের অনুমতি দেওয়ার সুযোগ বর্তমান আইনে নেই। বিএনপি যদি কোনো বেসরকারি নিরাপত্তা এজেন্সিকে নিয়োগ করে সরকার তাদের জন্য পৃথক বেতার তরঙ্গ বরাদ্দ করতে পারে। টেলিকমিশন আর্জি খারিজ করায় বিএনপি সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে। যদিও বিএনপির আর্জি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহল থেকে মনে করছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি আসলে সরকারকে বার্তা দিতে চেয়েছে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় তারা সন্তুষ্ট নয়। আগামী কয়েকদিনের মধ্যে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কথা। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে যেতে পারেন। তার আগে লন্ডনে যাবেন তার পুত্র তারেক জিয়ার সঙ্গে দেখা করতে। তারেক এখনো দেশে ফেরার অনুমতি পাননি। লন্ডন থেকে খালেদা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন। দেশে ফিরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন। আগামী সংসদ নির্বাচনে তার প্রার্থী হতেও বাধা নেই। বিএনপি মনে করছে ফের জনতার কাছে যাওয়ার আগে তার নিরাপত্তা বাড়ানো দরকার। তাৎপর্যপূর্ণ নিরাপত্তা বাড়াতে সরকারের দ্বারস্থ না হয়ে বিএনপি নিজেই সে দায়িত্ব নিতে চাইছে। মনে করা হচ্ছে দলও কোনো বেসরকারি নিরাপত্তা এজেন্সির হাতে খালেদার নিরাপত্তার ভার তুলে দিতে চাইছে, যা রাজনৈতিকভাবে অন্তত তাৎপর্যপূর্ণ। দলের সিদ্ধান্ত স্পষ্ট, তারা সরকারি নিরাপত্তার উপর পুরোপুরি ভরসা করতে পারছেন না। দা ওয়ালের প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, বেগম খালেদা জিয়ার জন্য পৃথক বেতার তরঙ্গ বরাদ্দ চাওয়ার বিষয়ে আমার জানা নেই। গণমাধ্যমে যা লেখা হয়েছে এবং কমেন্টস আমি দেইনি। আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা, অতিথি ডিসিএসপি, বিএনপি ও জামায়াত নেতা। কাটারস্থ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম শাকাত হোসেন খানকে ফেনীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। জানা যায়, ফেনী সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়নের সন্তান এম শাকাত হোসেন খান 2023 সালে কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। তার আগে থেকেই তিনি আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক সময়ে এম শাকাত হোসেন বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচন হওয়ায় তাকে এই সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। অনুষ্ঠানের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আওয়ামী লীগ রাজনীতিতে সংবর্ধিত এম শাকাত হোসেনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ সহ নানা চিত্র উঠে আসে। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা করছেন নেটিজেনরা। দলীয় নেতাকর্মীরা ক্ষোভ ঝরছেন এমন কর্মকাণ্ডে। মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুড়িয়ে দিল শিক্ষার্থীরা। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিকৃতি শাখায় কার্যালয় গুড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিতি শিক্ষার্থীরা লাঠি দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের কার্যালয়টি ভাঙা শুরু করে। পরে বুলডোজার দিয়ে পুরো কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়। শহীদ শামসুল হক হলের একজন শিক্ষার্থী বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী বিকৃতিতে শাখা ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলল ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে এই প্রশ্নে ভারত যেমন নিরুত্তর ছিল, এখনো ঠিক তেমনই। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিং এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, আমরা এর আগে বলেছিলাম যে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরত দানের জন্য আমাদের চিঠি দিয়েছে এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি। এই ইস্যুতে এর বেশি আর কিছু আমার বলার নেই। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়। মুখপাত্র বিবৃতিতে কথা উল্লেখ করে আরো বলেন, সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ। ব্রিফিং এ সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি এই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে। উল্লেখ্য, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে 2024 সালে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পলায়ন করেন 77 বছর বয়সী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লির একটি সুরক্ষিত এলাকায় রয়েছেন বলে জানা গেছে।